এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। শরতের বাতাস জানান দিচ্ছে শারদোৎসব একেবারে দরজায় কড়া নাড়ছে। আর দেবী দুর্গার আহ্বান মানেই, তার আবাহন মানেই কিন্তু যেটা হয়ে থাকে প্রত্যেকবার, সেই মাতৃশক্তির আরাধনা, নারী শক্তির আরাধনা। আর আজকে এমন এক দুর্গার সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো, যিনি তার সৃষ্টিকলা দিয়ে সমাজের বুকে তার এক আলাদা পরিচিতি তৈরি করেছেন। তিনি সুজাতা দে মল্লিক। কেন তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন একটু কথা বললেই জানতে পারবেন। সুজাতা দি, আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে। প্রথমেই যেটা জানতে চাইব যে আমি যে সূচনা দিয়ে শুরু করলাম এবং যখন আপনার সঙ্গে কথা বলবার আগে অফ ক্যামেরা যখন কথা হচ্ছিল, আপনার দেখছিলাম আপনার তুলির টান, যে আঁকা দিয়ে আপনি আপনার পরিচিতি তৈরি করেছেন, এই অঙ্কনের প্রতি ভালোবাসা, এটা কি প্রথমেই জানতে চাইব আপনার কি সত্যি প্রথাগত কোনো প্রশিক্ষণ ছিল? না, আমার ফ্যামিলিতেও কেউ নেই, আর বাবা মা তো কেউ এই আঁকা বিষয়ে কোনো রকম কোনো কিছু জানেই না। আমার ছোটো থেকেই খুব ভালো লাগতো। ছোটোবেলায় আগে আমি গোলগুলো সার্কেল করতাম, তো যে কোনো বাটি চুড়ি যা পেতাম তাই দিয়ে করতাম। তো ওটা দেখে আমার বাবা প্রথমে বললো যে আমার মনে হয় ওকে আঁকায় ভর্তি করাটা দরকার। কিন্তু আঁকায় ভর্তি করলো মাধ্যমিক দেওয়ার পর। তখন এইচএস পাস করার পর আর্ট কলেজের জন্য অ্যাপ্লাই করার কথা ছিল, কিন্তু আর্ট কলেজে প্রচুর কস্টলি খরচা। বাপি মায়ের ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম অতটা ভালো ছিল না, তাই জন্য আমি সেই সময় আর্ট কলেজ ভর্তি হতে পারিনি। তার ফলে কী হলো, আঁকাটা আমার চাপা পড়ে গেল। এরপর ধীরে 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 শুধু পড়াশোনা, তারপর ব্যাংকিং লাইনে জব, তারপর ওই জব থেকে আবার রিটার্ন নিজে থেকে আঁকায় ফিরে আসা, এই চলছে জীবনে। এই যে ঠিক সেই সময় আপনি বললেন আপনার পরিবারের আর্থিক পরিস্থিতি ততটা সচ্ছল ছিল না যে আর্ট কলেজে গিয়ে আপনি একেবারে প্রফেশনাল আর্টিস্টের মতো প্রশিক্ষণ পাবেন, কিন্তু তারপরেও আপনার মনে কোথাও বাসনা ছিল যে আমি আমার ছবির মাধ্যমে নিজের একটা পরিচিতি তৈরি করব। আমি জানতে চাইবো এমন কোনো ঘটনা যেটা আপনাকে প্রথম পরিচিতি দিল, মানে লোকজন জানলো যে আপনি ভালো ছবি আঁকেন। আমি নর্মালি অনেকটা বড় বয়সে এসেই আমার আর কি এই পরিচিতিটা, মানে আমি আঁকার এতে, কারণ প্রথমে আগে আমার ব্যাংকের বসের সঙ্গে বস যখন দেখলো যে আমি ব্যাংকের কোনায় গিয়ে, অফিসের কোনায় গিয়ে বসে বসে আঁকতাম, তো ওটা দেখার পর বস একদিন এসে আমাকে বলেছিল যে তাহলে তুমি এঁকেই যাও, তাহলে আর দরকার কী আছে কাজ করার। তো তখন আমার মাথায় এলো যে না, তাহলে উনি যখন এই কথাটা বলছে তাহলে আমার কাছে এটা একটা বিশাল জেদ হয়ে দাঁড়ালো। তখন আমি চাকরিতে রিজাইন দিয়ে আমি চলে আসি, এসে পুরোপুরি একদম টোটালি কনসেন্ট্রেট করি আঁকার উপরে। এবার একদম আপনার বস বলল যে আর মানে আঁকা ঝোঁকাতেই মনোনিবেশ করো, চাকরির দরকার নেই, আপনি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন যে আজকেই শেষ। মানে আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমি এই যে এতদিন ধরে যে ওনাদের কাছে চাকরি করলাম, সেটা আমি একটা প্রথমত আমি নিজে স্বাধীনভাবে থাকতে প্রথম থেকেই ভালোবাসতাম, কিন্তু ওই যে বললাম যে ফিনান্সিয়াল কন্ডিশন ফ্যামিলির খারাপ, তারপরে নিজেরও একটা হাত খরচা চালাবারই থাকে, তো সেই জন্য আমি ব্যাংকে জবটা করেছিলাম। বাট আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আঁকা নিয়ে করার, মানে আঁকা নিয়ে যা হোকভাবে করবো। তো উনি যখন বলেই দিল যে আঁকাই করো, তাহলে তো আমার মনে একটা ভালো জোরও এসে গেল। সেই জন্য সেদিন থেকেই ঠিক করলাম যে না, করলে আঁকাই করব, আর অন্য কোনো জব আর করবো না। একদম সেইভাবেই একদম স্টার্ট করেছি। দিয়ে প্রথমে তো খুব অসুবিধাই ছিল, সত্যি কথা বলতে। একটা জব করতে করতে ছেড়ে দিলে হাতে একটা টাকা পয়সা না থাকলে সেখানে একটা প্রচুর চাপ, তার মধ্যে বাড়িতে মা বাবাকে না জানিয়ে স্টার্ট করেছি। সব থেকে বড় কথা, এটা তো আর কোনো 10টা 5টার চাকরি নয় যে আপনার ছবি কখন স্বীকৃতি পাবে, আপনি কখন প্রতিষ্ঠা পাবেন। প্রতিভাকে অন্বেষণ করে এবং সেটাকে এগিয়ে যাওয়ার, এটা খুব কঠিন। মানে আপনি সেই কঠিন বাস্তবের সম্মুখীন হলেন, আবার আপনি অর্থ ছাড়া হলেন। একদম পুরো অর্থ ছাড়া, মানে একদম তখন আমার হাতে কোনো টাকা পয়সাই ছিল না। তখন আমি ফিরে গেলাম একদম টিউশনির লাইনে, পড়ানো স্টার্ট করলাম, পড়িয়ে ওখান থেকে টাকা ইনকাম করে সেখান থেকে কালার কিনে, তখন আমি যাদবপুরে একটা জায়গায় গল্ফ গ্রিনে ড্রয়িং করতে যেতাম, সেখানে এক ম্যাডামের কাছে শিখতে যেতাম, তাকে পয়সা দিতাম ওই টিউশন করে। তখনও কিন্তু বাড়ির লোককে জানাইনি। তারপর যখন জানতে পারলো তখন অনেক কিছু ঝামেলাঝাটি হয় যে কেন আমি এই এখন এসে আঁকা স্টার্ট করছি, কেই দরকার এখন করার, কোনো তো এখন সাকসেস হবে না। বাট আমার কাছে
দৃঢ় এ ছিল যে আমি বাই হুক অ্যান্ড কুক আমি ওখানে ওটাকে সাকসেস করবই, কারণ যে আমাকে যে জিনিসটা না বলে আমি সেই জিনিসটাতে তার থেকে মানে বেরিয়ে গিয়ে আমি তাকে সেটা হ্যাঁ করে ছাড়ি। তাই জন্য একদম পুরো মনোবল নিয়ে আমি দাঁড়িয়েছিলাম যে ওটাই প্রফেশনাল করব আর ওটাই আমার ভালো লাগা করব, প্যাশন প্রফেশন দুটোই এক করব, দিয়ে ওই তখন থেকে স্টার্ট করলাম। এইবারে আপনার এই পথ চলতে চলতে গিনিস বুকে নাম ওঠা বা লিমকার বুক অফ রেকর্ডসে নাম ওঠা, এই ব্যাপারটা কিভাবে এলো এবং কীভাবে আপনি এই গিনিস বুকে আপনার নাম মানে সারা জীবনের জন্য লেখা হয়ে গেল কিভাবে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাকসেসের পেছনে একটা কিছু না কিছু দুঃখের কথা থাকে। তো আমার লাইফেও সেরকম একটা দুঃখ এসেছিল। তো আমার ফার্স্ট ম্যারেজ যখন হয়েছিল তখন আমাকে ওখান থেকে বলা হয়েছিল যে একটা মেয়ে শুধু ঘরে শুধু কাজই করতে পারে, সে তার ইচ্ছে বা তার যে মনের যে ইচ্ছেটা আছে সেটা কোনোদিন বিয়ের পর আর করা সম্ভব হয় না। তো এটা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার হলো। মানসিক অনেক রকম অত্যাচার হওয়ার পরেও আমি ওখান থেকে মানে ফাইনালি ডিসিশন নিয়েছিলাম যে আজকে দরকার হলে আমি সেখান থেকে বেরিয়ে এসেও আমি দেখাবো যে আমি একজন মেয়ে যে সংসারও করতে পারে, সে কিন্তু মানে একটা জায়গায় কিন্তু পৌঁছাতেও পারে। তো সেটা একটা আমার মনোবল হলো। দ্বিতীয় হচ্ছে, যখন আমি প্রথম এই আঁকার লাইনে এসেছি, প্রথম আর্ট কলেজ পাস আউট নই, তার জন্য আমাকে অনেক হেনস্থা হতে হয়। কারণ আর্ট কলেজ পাস আউট না হওয়ার জন্য কোনো জায়গায় আমি সেরমভাবে চান্স পেতাম না, কারণ আমাদের এখানে আর্ট কলেজ পাস আউটদেরকেই বেশি করে চান্স দেওয়া হয়, আমাদের কিন্তু দেয়া হয় না, যেহেতু আমরা সেলফ টট, আমাদের কাছে কোনো ভ্যালু নেই। তো আমাকে আমার নিজস্বতা একটা পরিচয় তৈরি করতে হবে। তো সেই পরিচয়টা তৈরি করার জন্য আমি প্রথম আমার এক চেনাশোনা এক দাদার থেকে আমি ইন্সপায়ার হয়েছিলাম, তার একটা কাজ দেখার পর, যে সেই কাজের মতন আমি আমার নিজের মতন করে ডটের কাজ স্টার্ট করলাম। এবং ওই ডট পেন্টিং যখন স্টার্ট করার পর তখন নর্মালি করতাম। এবার হস্তশিল্প মেলা যে হয় আমাদের কলকাতায়, সেখানে আমি বসতাম, আঁকা নিয়েই বসতাম। আমার যে স্যার ছিলেন, আপনার কাছে প্রথম লোকের কাছে পৌঁছানোর জন্য বা এই গিনিস বুক হোক বা লিমকা রেকর্ডস হোক, এই সমস্ত প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য প্রথম আপনাকে হাতিয়ার করতে হলো নিজের আঁকা নিয়ে মেলাকে। একদমই তাই, নিজের আঁকা নিয়ে মেলাকে। ওই মেলায় বসে আমি তখন ডটের কাজ করেছিলাম। যখন ওইখানে ওই মেলায় বসে যখন আমি ডটের কাজ করতে স্টার্ট করলাম, আরও 5 জন লোক এসে আমার কাজ দেখে খুব তারিফ করতে থাকলো। মনে একটা বিশাল জোর পেলাম যে তাহলে ডটের কাজটাকেই একটা রেকর্ড হিসাবে করা যাক, আর রেকর্ডটা কিভাবে করা যাবে সেটা একটা ছিল। তো তখন আমি একটা কম্পিটিশানে বসেছিলাম রেওয়াড়িতে, দিল্লির রেওয়াড়িতে। ওখানে আমি একটা 20-24 ক্যানভাসের ওপরে একটা ডটের ওপর মাদার অ্যান্ড চাইল্ড, ওদের একটা সাবজেক্ট ছিল, সেই মাদার অ্যান্ড চাইল্ডের ওপর আমি একটা ডটে কাজ করি। আমি নিজেও জানতাম না যে আমার ওখানে আমি যে ফার্স্ট হব। তো যখন আমার নাম অ্যানাউন্স করা হয় আমি নিজেই অবাক হয়ে যাই। সেদিন আমার বাবাও খুব কেঁদে ফেলেছিল আমার ওই ফার্স্ট হওয়াটা দেখে। তো ওই যে ফার্স্ট হলাম, তারপরে আমার মনে একদম দৃঢ় এসে গেল যে মানে ডট নিয়ে কাজ আমাকে এগিয়ে নিয়ে যাবে। মানে ওটাই আপনার জীবনের প্রথম স্বীকৃতি, যেখানে আপনি মানে প্রথম কম্পিটিশনে পার্টিসিপেট করে প্রথম স্বীকৃতি পেলেন। মানে আপনার এই জীবনের যে লড়াই সংগ্রাম, চাকরি ছেড়ে দেওয়া, প্রথম জীবনে ব্যক্তিগত জীবনের মধ্যে সমস্যায় পড়া, সেখান থেকে বেরিয়ে আসা, প্রথম স্বীকৃতি আপনাকে একটা অক্সিজেন দিল। এবার ওখান থেকে বেরিয়ে আসার পর তখন আমার মনে হলো যে নিজের এবার একটা পরিচয় তৈরি করতে হবে। যখন এইটাকে সবাই মেনেই নিয়েছে, তাহলে নিজের একটা পরিচয় তৈরি করতে কী দোষ আছে। তখন আমি ফার্স্টে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি মেল করি। তো ওদেরকে 2019-এ মেল করার পর তখন আমাকে ওরা ওখান থেকে আমাকে ফোন করেছিল, করে জিজ্ঞাসা করেছিল যে আমি কি করতে চাই। তো আমি বলেছিলাম যে আমি এরকম ডটের ওপর মাদার অ্যান্ড চাইল্ডে নেচারের ওপর আমি একটা পেন্টিং করতে চাই, যেটা সব থেকে বড় হবে, 35 ফিট বাই 5 ফিট ক্যানভাসে। বললো ওকে ঠিক আছে, কত দিনে শেষ করতে পারবেন? আমি বললাম আপনারা আমাকে চ্যালেঞ্জ দিন, আমি 17 দিন চ্যালেঞ্জ নিচ্ছি। কিন্তু আমি ওটা শেষ করেছিলাম 15 দিনে। এবার ব্যাস ওই থেকে শুরু হলো, ওরা ওখানে আমাকে
সার্টিফিকেট দিয়ে দিল, দেওয়ার পর তারপরে মনে আরও জোর এসে গেল, তখন একটার পর একটা রেকর্ড করতে থাকলাম। এইভাবেই রেকর্ডের পর রেকর্ড করলাম, যেটা হয়তো আর্ট কলেজের স্টুডেন্টরা হয়তো করতে পারেনি, সেটা আমি করলাম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেখানেও আমাকে অনেক কথা শুনতে হয়, কারণ হয়তো ভাবে হ্যাঁ এই রেকর্ডগুলো আমি অনেক পয়সা খরচা করে করেছি। হ্যাঁ, কিছু তো পয়সা লাগেই, এটা নর্মাল ব্যাপার। একটা ফর্ম ফিল আপ করতে গেলে এখন সব জায়গাতেই পয়সা লাগে, তো সেই ফর্ম ফিল আপের পয়সা তো আমাকে দিতেই হবে। তো সেই সামান্য পয়সা দিয়েই কিন্তু আমি এটা করেছি, কিন্তু সম্পূর্ণ নিজের বুদ্ধিতে করেছি যে না, আমাকে একটা আমার নিজের পরিচয় তৈরি করতে হবে। প্রত্যেক আর্টিস্টের যদি একটা নিজস্ব পরিচয় থাকে, তাহলে আমার কেন পরিচয়টা থাকবে না? দিয়ে ঝাঁপিয়ে পড়লাম 15 দিনের চেষ্টাতে। তারপরে ওখান থেকে ওইটাকে আবার বাড়িয়ে দিলাম, 45 ফিট বাই 5 ফিটের ক্যানভাসে করলাম, যেটা একদম ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল। সেটা 2020-তে আমি পরপরই করেছি, পরপরই সব কটা করা হয়েছে। 2019 থেকে স্টার্ট করেছি, 21-এর মধ্যে সব কটা শেষ করে দিয়েছি। এই জীবনের এই জার্নিতে কোথাও মনে হয় না যে প্রথাগত, আপনি যে কথা বলছিলেন আর্ট কলেজের বাইরে গিয়ে সেই জায়গায় আপনার যাওয়ার সেই সময় ক্ষমতা ছিল না, কিন্তু আপনি এই নিজেকে তৈরি করলেন। আপনার এই যে তৈরি হওয়াটা, এরকম বহু মা বাবার প্রচুর এরকম ছেলেমেয়েরা রয়েছে যারা হয়তো তাদের মনের ক্যানভাসে অনেক কিছু রাঙিয়ে তুলতে চায়, কিন্তু হয়তো তাদের কাছে কোনো প্রশিক্ষণ নেই। তো আপনি কি তাদের পাশে দাঁড়াবেন? অবশ্যই দাঁড়াবো, কেন দাঁড়াবো না। আমি বর্তমানে যে সমস্ত নিডি জায়গা, বিশেষ করে যেমন আমি পাহাড়ে গেলে ওখানে চা বাগানের যে শিশুরা রয়েছে তাদেরকে শেখাই। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত তাদেরকে আমি অনলাইনে পর্যন্ত শেখাই। যেমন রাজা ভাত খাওয়ার কিছু বাচ্চা আছে, তাদেরকে আমি অনলাইনে পর্যন্ত ফিস না নিয়ে আমি কিন্তু তাদেরকে শেখাই। কারণ হচ্ছে তাদের মধ্যে সেই আশাটা রয়েছে যে আমি তৈরি হব। তো কেউ যদি তার ভেতরে আশা থাকে, তাকে আমি কেন বার করব না? আমি ইটভাটার বাচ্চাদেরকে শেখাই, আমি সোনাগাছির যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে আমি শেখাই, তাদের কাছে আমি যাই, তাদেরকে দেখি ভালো ভালো ট্যালেন্ট তাদের মধ্যে রয়েছে, তাদেরকে বার করে তাদেরকে কম্পিটিশনে বসানোর চেষ্টা করি। ইটভাটার যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে আমি না এক পয়সা নিয়ে আমি তাদের কাছে যাই, গিয়ে শেখাই, শিখিয়ে তাদেরকে ফ্রি কম্পিটিশান যেগুলো থাকে সেগুলোতে বসানোর চেষ্টা করি, সেখান থেকে তাদের ট্যালেন্ট বার করার চেষ্টা করি। হয়েওছে এরকম, আমার অনেক স্টুডেন্ট এরকম হয়েছে। বেশিরভাগটা হয়েছে অবশ্য রাজা ভাত খাওয়া সিকিমের ওদিকে। ওরা অনলাইনে করে আমি ওদেরকে অনেক জায়গাতে বসাই, ওরা বেরিয়েছে। তো কেউ যদি মন থেকে যদি মনে করে যে না আমি পারছি না, তো আমি সবসময় তাদের পাশে আছি। কিন্তু হ্যাঁ, যারা ওই শখে মানে করতে আসে যে না জাস্ট টাইম পাস, আমি তাদেরকে করাবো না, আমি তাদেরকে শেখাবো না। আমার কাছে হচ্ছে আমার যে জিনিসটা আমি যে শেখাচ্ছি সেটা আমার কাছে বিশাল একটা ইম্পর্টেন্ট, কারণ আমি এটা নিজে শিক্ষাটা অর্জন করেছি। অবশ্যই আমার পেছনে আমার যিনি স্যার ছিলেন অজয় দিনদার, তো উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, নিশ্চয়ই ওনার থেকে আমি অনেক শিক্ষা অর্জন করেছি। কিন্তু সেই শিক্ষাটাকে আমি যারা টাইম পাস হিসেবে করবে, আমি তো তাদের পাশে গিয়ে দাঁড়াবো না, কেনই বা আমি দেবো? আমি জানি না, হয়তো এখনও আমি অনেক কিছু অজানা আছি, সেগুলো আমাকে এখনও শেখাচ্ছে বা আমি শিখছি এখনও। কিন্তু আমি যতটুকু জানি আমি ততটুকু তাদেরকে নিশ্চয়ই দান করব, যারা সত্যি এই জিনিসটাকে ভালোবেসে করবে, যেটা আমি ভালোবেসে করি। এবার আপনার কাছে যে প্রশ্নটায় আসবো, আমি শুনছিলাম আপনার সঙ্গে কথা বলতে বলতে বা আপনার পরিবারের সদস্যদের সঙ্গে যখন কথা হচ্ছিল, তারা যেটা জানাচ্ছিল যে আপনি অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের পোর্ট্রেট এঁকেছেন, আইএফের কর্তা বা সঙ্গীত শিল্পী ঊষা উত্তুপ। এই ভাবনাটা কখন এলো যে পোর্ট্রেট করবো? একজন যে কোনো শিল্পীর কাছে পোর্ট্রেট করাটা খুব চ্যালেঞ্জের বলে আমার মনে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার এসছে, সত্যি কথা বলতে আমি শিলিগুড়িতে একটা এনজিওর সাথে যুক্ত আছি, ট্যুরিজমের সাথে। সেখানে রাজদা বলে একজন আমার দাদা আছেন, তো ওনার থেকে এসছে, কারণ উনি ফার্স্ট আমাকে বলেছিল বাইচুং ভুটিয়ার পোর্ট্রেট করতে। তো আমি ফার্স্ট বাইচুং ভুটিয়ার পোর্ট্রেট করি। তো ওনার ওই পোর্ট্রেটটা দেখার পর ওনার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট তারপরে বাইচুং স্যার আমার থেকে অনেকগুলো পেন্টিংও কিনেছে। তার যে হোমস্টে রয়েছে, সেখানে হোমস্টেতে আমার পেন্টিং অনেকগুলো তার কাছে রয়েছে। ইনফ্যাক্ট তার যে জুনিয়র যে রয়েছে ফুটবলার রয়েছে, উনিও আমার থেকে কিনেছে। তো ইন্সপায়ারটা আমি ওখান থেকে হই। এবার হওয়ার পর তখন আমার ওনার মুখ থেকে যে ভালো লাগা জিনিসটা আমি দেখি না, তো আমার মনে হয় যে যদি আমি দিতে পারি তাহলে কতটা ভালো লাগবে। আমি খাদ্যমন্ত্রী অফিসেও দিয়েছি, তা জ্যোৎস্না মান্ডির পোর্ট্রেট করে দিয়েছি, ওনারও খুব ভালো লেগেছে। আমি মমতা ব্যানার্জিরও পোর্ট্রেট করে দিয়েছি। তারপর তো রিসেন্ট আমি ঊষা উত্তরের করলাম। আমি ওই মোটামুটি আমার ভালো লাগে এদেরকেও করতে।
এই যে করে দিই বা এনারা যে আমাকে অ্যাপ্রিসিয়েট করে বা এনাদের থেকে যে আমি অনেকটা কি বলবো এনকারেজ হই। এটা আপনাকে একটা বাড়তি অনুপ্রেরণা দেয় বলা যেতে পারে। আপনার কাছে যে প্রশ্নটা এবার আসতে চাইবো সেটা হচ্ছে, জীবনে তো নিশ্চয়ই কোনো না কোনো মানুষ অনুপ্রেরণা হয় আপনার পরিবারের দিক থেকে। আপনার কাছে সেরকম কেউ রয়েছেন যিনি আপনার পাশে সবসময়, একটা সাপোর্টের তো দরকার হয় সবসময়, অর্থনৈতিক সাপোর্টের থেকেও বড় কথা হচ্ছে মেন্টাল সাপোর্ট, সেটা এমন কেউ আছেন মানুষ আপনার জীবনে? হ্যাঁ, আগে প্রথম দিকে বাপি মা ছিল না, শেষের দিকে বাবা মাও খুব হেল্প করেছে, কিন্তু বর্তমানে আমার হাজব্যান্ড, উনি আমাকে সবসময়তে আমার পেন্টিংয়ের জগতে আমাকে যে কোনো এই যে এক্সিবিশান বা কোথাও ওয়ার্কশপ সব জায়গাতে উনি আমাকে সবসময় সাপোর্ট করে। ইনফ্যাক্ট উনি আমাকে বেশি সাজেস্ট করে যে পোর্ট্রেট করো, পোর্ট্রেট করলে কিন্তু বেশি ভালো। হ্যাঁ, তো ওনার সাপোর্টেই কিন্তু আমি কিন্তু এখন যে দৌড়টা সেটা হচ্ছে ওনার সাপোর্টেই। সামনে আপনার লক্ষ্য কী রয়েছে? প্রতিষ্ঠা পেলেন, স্বীকৃতি পেলেন, বহু বিশিষ্ট ব্যক্তিত্বের কাছ থেকে সাধুবাদ পেলেন, সামনে আগামীর লক্ষ্য কী? মানুষের আশা কি কখনো কম হয়? তো আশা যত বাড়তে থাকবে, যত হতে থাকবে, তত তা আশা বাড়তেই থাকবে, তাই না? তো নিশ্চয়ই সামনে আরও বেশি, আরও ভালো লাগবে যে আরও যদি ভালো ভালো কাজ করতে পারি। আর বিশেষ করে আমি যে সোশ্যাল ওয়ার্কটা যেটা করি, মানে আমার যে ভালো লাগে যে এই যে রুরাল এরিয়ার বাচ্চাদেরকে শেখানো বা তাদেরকে যদি আমি একটা জায়গায় পৌঁছাতে পারি, সেটা আমার খুব ভালো লাগবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই যে আপনি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে চান বা আগামী দিনে আপনার এরকম পরিকল্পনা রয়েছে, আমরা নিশ্চয়ই আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি বা সেই শুভকামনা রইল আপনি আপনার যে লক্ষ্যে, সেই লক্ষ্যে আপনি পৌঁছে যান। আপনার কাছে শেষ প্রশ্ন যে কথা আপনি একটু আগে বলছিলেন যে নারী সশক্তিকরণের কথা, যে মেয়েরা শুধু বাড়িতে রান্না করবে না, তার যদি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকে, ইচ্ছা থাকে, সেই রকম কিছু ইন্সপায়ার্ড করে যদি মেয়েদের জন্য বার্তা কিছু থাকে আপনার? আমি বলবো প্রত্যেক মেয়েদেরকেই লড়াকু হতে। ফার্স্ট কথা, সবাই কিন্তু সবার সংসার থাকবে, সবার বাবা মাও থাকবে, হাজব্যান্ডও থাকবে, কিন্তু তার নিজের যে কাজ, সেই কাজটাকে কিন্তু সে যেন সবসময় প্রায়োরিটি দেয়, যেভাবেই হোক না কেন। আমরা মেয়েরা কিন্তু স্বয়ং মা দুর্গার আশীর্বাদে কিন্তু আমরাও কিন্তু দশভূজা। একটা বাঙালি কথা আছে যে রাঁধতে জানে সে কিন্তু চুলও বাঁধতে জানে। তো সেটাকে কেন আমরা ফলাবো না? আমার মনে হয় প্রত্যেক মেয়েরই মনে এই জিনিসটা নিয়ে আসা উচিত যে হ্যাঁ, আমি সংসারও করব, ফ্যামিলিকেও দেখব, উপরন্তু আমার যে নিজস্ব কাজ আছে আমি সেটাকেও নিয়ে এগোবো। তো আমি বলবো যে প্রত্যেক মেয়েকে, হয়তো দুর্গা কেউ হতে পারবো না, কিন্তু প্রত্যেক মেয়ের মধ্যে তো একটা সেই শক্তিটা তো আমাদের ভগবান দিয়েই দিয়েছে। তো সেই শক্তিটাকে আমরা কাজে লাগাই, কেন কাজে লাগাবো না? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুজাতাদির সঙ্গে। এ এক অন্য দুর্গার কাহিনী। মেয়েরা শুধু রান্না করবে না, তারা তাদের মতো করে তাদের সৃষ্টিশীলতাকে মেলে ধরবে। এটাই এখনকার ট্রেন্ড, এটাই বাস্তবতা। আর এই বাস্তবকে মেনে নিতে হবে। ঠিক যেভাবে সুজাতাদি করেছিলেন, চাকরি ছাড়তে পরোয়া করেননি, জীবনের প্রতিঘাত, বিভিন্ন বাধা, সেগুলোকে পেরিয়েও তিনি লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করেছিলেন। তাই তো সুজাতাদি চান তার মতো আরও বহু ছেলে মেয়ে আগামী দিনে এভাবেই তাদের মনের ক্যানভাসটাকে মেলে ধরতে পারে। ক্যামেরা জয়ন্তের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।